জুলাই সনদ বাস্তবায়নের অন্যতম পথ হিসেবে ভাবা হচ্ছে গণভোটকে, কিন্তু সেই গণভোট কি আদৌ হবে, কিংবা গণভোট হলে কখন হবে? জাতীয় নির্বাচনের দিন নাকি আগেই নভেম্বরে, যেটা জামাত চাইছে কিংবা এনসিপি চাইছে? সেটা নিয়ে একটা মহা সমস্যার মধ্যে পড়েছে সরকার, এবং সমস্যাটাও মূলত বিএনপি ভার্সেস জামাত এবং এনসিপি। এই সমস্যা কাটিয়ে উঠবে কিভাবে সরকার, সেই সমস্যা কাটিয়ে ওঠার নানা রকমের আলোচনা চলছে, বন্দোবস্ত চলছে। আবার ঐকমত্য কমিশন থেকে সরকারের কাছে যে প্রস্তাব করা হয়েছে, সেই প্রস্তাবেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কোনো দিক নির্দেশনা নেই। সুতরাং সরকার একটা মহা বিপদের মধ্যে রয়েছে। এই বিপদ থেকে উত্তরণের জন্য শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কঠোর হবেন, তিনি কঠোর অবস্থানে ব্যাপারটা হ্যান্ডেল করবেন। কিন্তু তার সেই কঠোর অবস্থানটা কি? গণভোট হবে নাকি হবে না? শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের এই পদগুলো, সেগুলো একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে গণভোটে একটা রাজনৈতিক অঙ্গনে ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে। সেই ঘোলাটে পরিবেশ থেকে উত্তরণের পথ খুঁজছে সরকার। ঐকমত্য কমিশন কোনো পথ বাতলে দিতে পারেনি সরকারকে, যদিও ঐকমত্য কমিশনের প্রধান স্বয়ং প্রধান উপদেষ্টা। কিন্তু ঐকমত্য কমিশনের কাজগুলো মূলত করছেন যিনি দ্বিতীয় প্রধান, অর্থাৎ ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ। ডক্টর আলী রিয়াজের নেতৃত্বেই মূলত ঐকমত্য কমিশনের মিটিং, আলোচনা এগুলো দীর্ঘদিন থেকে হয়েছে। অবশেষে জুলাই সনদের খসড়া তৈরি হয়েছে। কিন্তু যখন 17 তারিখে এই সনদের স্বাক্ষরের প্রসঙ্গ নিয়ে আলোচনা চলছে এবং 17 তারিখে জুলাই সনদ স্বাক্ষরিত হবে, অন্তত 30টি রাজনৈতিক দলের নেতারা সেখানে উপস্থিত থাকবেন, কয়েক হাজার গেস্ট সেখানে উপস্থিত থাকবেন, ব্যাপক আয়োজনের প্রস্তুতি চলছে। এবং সরকারের তরফ থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা কিভাবে সাজানো হবে সেরকম তদারকিও চলছে। তারা বিভিন্নভাবে সেখানে যাচ্ছেন, দেখাশোনা করছেন। কিন্তু এই স্বাক্ষরের আগে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারটা যদি নিশ্চিত না হয়, তাহলে কি এই সনদে স্বাক্ষর করবে জামাত কিংবা এনসিপি কিংবা অন্য রাজনৈতিক দলগুলো? স্বাক্ষর করবে বিএনপি, এটা মোটামুটি পরিষ্কার, কারণ বিএনপির নেতৃত্ব থেকে সেরকম একটা গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। বিএনপি চাই গণভোট হোক, যদি হয় তাহলে হোক, কিন্তু সেটা জাতীয় নির্বাচনের দিনে। কিন্তু জামাত চাই সেটা নভেম্বরে হোক, এনসিপিও চাই নভেম্বরে হোক। আবার বিএনপির মিত্র হিসেবে পরিচিত মাহমুদুর রহমান মান্না, তিনি মনে করেন যে নির্বাচনের দিন, জাতীয় নির্বাচনের দিন এই গণভোটটা করলে গণভোটের যে গুরুত্ব, সেই গুরুত্বটা কমে যাবে। তিনি ব্যক্তিগতভাবে সেটা যেমন মনে করেন, আবার তিনি অন্য পক্ষে এটাও বলেন যে তবুও আমি বিএনপির মতামতকে সাপোর্ট করি। কেন? তার কারণটা খুব সহজেই বোঝা যায় যে তিনি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন, আর বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন না করলে তার সংসদে যাওয়া হবে না। কারণ মাহমুদুর রহমান মান্নার ওই জনপ্রিয়তা নেই যে তিনি তার নিজের কিংবা তার দলের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবেন। সুতরাং বিএনপির উপরে এক ধরনের নির্ভরতা তো তার রয়েছে। কিন্তু তিনি আবার প্রকাশ্যে নিজের মতামতটা বলে দিলেন যে জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে গণভোটের গুরুত্ব কমে যাবে। তার মানে হচ্ছে যে তার ব্যক্তিগত মতামত আবার জামাত এনসিপির মতো মনে হচ্ছে। এই যে গণভোট, সেই গণভোটের বিষয়ে এই মতদ্বৈততা, মত পার্থক্য, সেই কারণেই বাংলা ট্রিবিউন এটা নিয়ে যখন একটা নিউজ করলো, তখন সেই নিউজে তারা বলতে চাইছে যে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে, এবং সেই পরিস্থিতি ঘোলাটে হওয়ার প্রেক্ষাপটে শক্ত অবস্থানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। তারা শিরোনামে কি বলছে গণভোটে ঘোলাটে রাজনীতি, শক্ত অবস্থানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। কিন্তু সেই শক্ত অবস্থানটা কি আদতে?
শক্ত অবস্থানটা কি শেষ পর্যন্ত বিএনপির পক্ষেই যাবে, জামাত এবং এনসিপির বিপক্ষে যাবে? শেষমেশ সেটা মনে হতেও পারে, সেটা মনে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণটা কি? কারণটা যে এই সরকারের সেফ এক্সিটটা খুব প্রয়োজন। সেফ এক্সিট কি? যে এই সরকারের সমস্ত কাজের বৈধতা দিতে হবে পরবর্তী সংসদে। আর পরবর্তী সংসদে যাওয়ার সম্ভাবনা যেহেতু বিএনপিরই ম্যাক্সিমাম পার্সেন্ট, সেহেতু বিএনপিকে নাখোশ করা হয় এরকম কোনো কর্মকাণ্ড প্রধান উপদেষ্টা কিংবা এই সরকার করবে না। যদি সেটাই হয়, সেটা যদি করতে না চায়, তাহলে বিএনপির যে চাওয়া নির্বাচনের দিন গণভোট, সেই চাওয়ার দিকেই প্রধান উপদেষ্টার অবস্থান হয়তো তৈরি হবে। প্রধান উপদেষ্টা এই ভিডিওটা যখন দেখছেন, তখন ইতিমধ্যেই তিনি দেশে পৌঁছে গেছেন। গত রাতেই তিনি ইতালি থেকে রওনা দিয়েছিলেন, ইতালি সফর শেষ। তার মানে তিনি আর সময় পাচ্ছেন মাঝখানে মাত্র একদিন, অর্থাৎ যখন 15 তারিখে এই আলোচনা করছি, তখন 17 তারিখে এই স্বাক্ষর অনুষ্ঠান, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। 17 তারিখে করার কারণও আছে, তিনি যেহেতু ইতালি থেকে ফিরবেন 15 তারিখে, সেই কারণে 15 তারিখের এই আয়োজনটা 17 তারিখে করা হয়েছে। 17 তারিখে একটা ব্যাপক আয়োজন করা, কিন্তু এরই মাঝে সন্দেহ তৈরি হয়েছে 17 তারিখের এই আয়োজনে অনেকেই হয়তো যাবে না। যেমন বাম দল সিপিবি, সেখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা না যাওয়ার সম্ভাবনাই বেশি। গণভোট যদি নির্বাচনের দিন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে, সেরকম বিজ্ঞপ্তি যদি জারি করেন, তাহলে সরকারের উপরে জামাত খেপে যাবে, এনসিপি খেপে যাবে। সেরকম খেপানোর মতো পরিস্থিতি তিনি তৈরি করবেন কিনা, নাকি তার এই শক্ত অবস্থান বলতে মূলত যেটা শেষ পর্যন্ত হতে পারে সেটা হচ্ছে গণভোট আদৌ হবে না। গণভোটের বিকল্প কি তাহলে? গণভোটের বিকল্প যে পরবর্তী সরকার নির্বাচিত হওয়ার পরে প্রথম অধিবেশনেই, সংসদের প্রথম অধিবেশনেই এই জুলাই সনদ বাস্তবায়ন করবেন। সংসদের মাধ্যমে জুলাই সনদের একটা বৈধতা দেবেন এবং সংবিধানের যে যে পরিবর্তনের ব্যাপার আলোচনা হয়েছে, নোট অফ ডিসেন্ট থাকা ব্যাপারগুলো বাদ দিয়ে সেগুলো বাস্তবায়িত হবে। যদি তাই হয়, তাহলে বিএনপি গণভোটের চাইতে বেশি খুশি হবে। আর বিএনপিকে খুশি করা এই মুহূর্তে আমার মনে হয় যে সরকারের একটা বড় এজেন্ডা। কারণ বিএনপির ভারপ্রাপ্ত নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে সরকারের এক ধরনের বিএনপির দিকে হেলে যাওয়ার ব্যাপারটা আমরা দেখছি। নানা কারণেই এনসিপির সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে। জামাতের নায়েবে আমির আবদুল্লাহ তাহের, তিনি অভিযোগ করেছেন যে সরকারের অন্তত 5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছে, এবং তিনি এটাও বলেছেন যে তার কাছে সেগুলোর রেকর্ড আছে, অডিও রেকর্ড আছে। তিনি পরিস্থিতি যদি মানে উপদেষ্টারা সামলে উঠতে না পারেন, তাহলে সেগুলো প্রকাশ করে দেবেন। সুতরাং মনে হতেই পারে যে সরকারের কার্যক্রম এক ধরনের বিএনপির দিকে হেলে যাচ্ছে। আর বিএনপির দিকে হেলে না যাওয়ার কোনো পথ আদতে নেই, কারণ আগামী নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে, সেটা মানে অবিশ্বাস্য কাল্পনিক একটা ব্যাপার। জামাত সরকার গঠন করবে। সাম্প্রতিক যে জরিপ, সেই জরিপে দেখা যাচ্ছে যে প্রায় সব জায়গায়, একটি রংপুর বিভাগ ছাড়া দেশের অধিকাংশ জায়গায় বিএনপির জনপ্রিয়তা বেশি। অর্থাৎ সরকার গঠন, আবার সরকার গঠন কারা করবে সেই জরিপেও বিএনপির পক্ষে ভোট গিয়েছে বেশি। 40%-এরও বেশি মানুষ মনে করে যে বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করবে। বিএনপি সারা দেশে বিভিন্ন চাঁদাবাজি, দখলবাজি, মামলাবাজি, এই কর্মকাণ্ডগুলো দেদারসে করছে। তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ থাকা সত্ত্বেও এই মুহূর্তে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ছাড়া অন্য কোনো দলের শাসনভারে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ বাংলাদেশের মানুষ আর যাই হোক যেটা করবে না, সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক কোনো দলকে বাংলাদেশের শাসনভারে নেবে না। এটাই সাধারণ মোটামুটি ধারণা। আমরা যদি 2008-এর সর্বশেষ নির্বাচনের কথা ভাবি, তাহলে সেই নির্বাচনে আমরা দেখেছি যে জামাতের ভোট ছিল 4 দশমিক সামথিং এরকম %।
তো সেই 4.something% যদি 2025-এ এসে 2025-এর প্রেক্ষাপটে ডবলেরও বেশি ভাবি, তাও যদি সেটা 10% হয়, তার বেশি তাদের ভোট কিংবা সমর্থন পাওয়ার কোনো বাস্তবতা নেই। কিন্তু বিএনপির 2008-এর ইলেকশনে তারা ভোট পেয়েছিল 32%, সেই নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 48%-এরও বেশি। আওয়ামী লীগের জনপ্রিয়তা 2025-এ এসে কমেছে। তো আওয়ামী লীগের জনপ্রিয়তা অর্থাৎ ফ্লোটিং ভোট, ফ্লোটিং সমর্থন, সেটা আওয়ামী লীগের ওপরে যেটা ছিল সেই সমর্থনটা বিএনপির উপরে যাবে। সুতরাং বিএনপির এই নির্বাচনে 40%-এরও বেশি সমর্থন পাওয়াটা খুব একটা আশ্চর্যজনক হবে না। সব ইকুয়েশনে নির্বাচনের আপনি যদি 1991 সাল থেকে নির্বাচনের ধারাবাহিকতা দেখেন, ভোটের পার্সেন্টেজের ব্যাপার দেখেন, তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির উত্থান পতন হয়েছে, কিন্তু তাদের ভোটের ইকুয়েশন কিন্তু 31-32% থেকে 40-45% এর মাঝেই ওঠানামা করেছে, কখনো 30-এর নিচে নামেনি। সুতরাং যখন বিএনপির জোয়ার মনে হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, সেহেতু এখন 40+% বিএনপির ভোট যে আছে এটা সহজেই অনুমান করা যায়, সহজেই ধরে নেওয়া যায়। তাহলে কি সরকার সেই রিস্ক নেবে বিএনপির বিরুদ্ধে, যে জামাতকে খুশি করা কিংবা এনসিপিকে খুশি করা? সেই রিস্ক নেবে না, কারণ সরকারের সমস্ত কার্যক্রম যা যা করেছে, এই সরকার যে যে কর্মকাণ্ড করেছে যেগুলো অনেক বেশি সমালোচিত হয়েছে, সেই সব কর্মকাণ্ডই আগামী সংসদে বৈধতা দিতে হবে। এবং আগামী সংসদে বৈধতা দেওয়ার অন্যতম একটা ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে যে সরকার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের যে আদালতে বিচার করছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল মূলত 1971-এ মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। সেই যুদ্ধে যুদ্ধাপরাধী যারা, সেই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এই আদালতটা গঠন করা হয়েছিল। সেই আদালতে অন্য কোনো বিচার যখন এই সরকার আয়োজন করছে, ব্যবস্থা করছে, তখন সেটাও একটা বড় সাংবিধানিক প্রশ্ন হিসেবে দাঁড়াবে, সেটারও বৈধতা দিতে হবে। অর্থাৎ সব কিছুরই বৈধতা যখন দিতে হবে, তখন সরকারের বিএনপির দিকে হেলে পড়া ছাড়া কোনো বাস্তব বিকল্প নেই। বিকল্প যখন নেই, তখন সরকার আইদার দুইটা ডিসিশনে যাবে, হয় গণভোট হলে নির্বাচনের দিনে একই সাথে গণভোট হবে, আর যদি গণভোট না হয়, যদি সংসদের উপরে ছাড়তে হয়, তাহলে সরকার সেই সিদ্ধান্তে যেতে পারে। গণভোট কোনোভাবেই নির্বাচনের আগে হবে না। এখন জামাত যে যুক্তিটা গণভোট নির্বাচনের আগে হোক এই যুক্তিটা দিচ্ছে, সেই ক্ষেত্রে তারা বলছে যে গণভোট যদি নির্বাচনের দিনে হয়, তাহলে গণভোট ব্যাপারে মানুষের আগ্রহ থাকবে না, জুলাই সনদ ব্যাপারে আগ্রহ থাকবে না, মানুষের সমস্ত আগ্রহ চলে যাবে প্রতীকের দিকে, অর্থাৎ ধানের শীষ, দাড়িপাল্লা, এটা ওটা, প্রতীকের দিকে মনোযোগ চলে যাবে। সুতরাং জুলাই সনদ নিয়ে মানুষকে যে মোটিভেট করা, মানুষকে জানানো, মানুষকে উদ্বুদ্ধ করা, সেই কাজটা রাজনৈতিক দলগুলো করতে পারবে না। তারা নিজেদের প্রতীকের প্রচার করতেই ব্যস্ত থাকবে। তখন জুলাই সনদের এই গণভোটটা খুবই গৌণ ব্যাপারে পরিণত হবে। আবার তারা বলছে, তাদের সেক্রেটারি জেনারেল তিনি বলছেন যে নির্বাচনে আমরা প্রতিটা নির্বাচনেই দেখি যে অনেক ভোট কেন্দ্রে গ্যাঞ্জাম হয়, ফ্যাসাদ হয়, ভোট স্থগিত হয়। তো ভোট যখন স্থগিত হবে, তখন পরবর্তীতে যখন ওই কেন্দ্রগুলোতে ভোট হবে, তখন সেই কেন্দ্রে কি শুধুমাত্র প্রতীকের ভোট হবে নাকি গণভোট সহ হবে? এই ব্যাপারগুলো যেন তৈরি না হয় এবং গণভোটের ব্যাপারে জনগণকে যেন সচেতন করা যায়, যথেষ্ট পিআর প্রমোশন করা যায়, এই কারণেই তারা গণভোটটা আগে চাইছে। আবার তারা বলছে যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ যে গণভোট আগে চাইছি এই কারণেই যে নির্বাচন আমরা পিছাতে চাই, সেটার কোনো বাস্তব অবস্থা নেই। তিনি বলছেন যে তাহলে আসুন আমরা ছোট পরিসরে ক্লোজ ডোর মিটিং করি, তারা তাদের যুক্তি দিক, আমরা আমাদের যুক্তি দিই, এই ব্যাপারগুলো আসছে। বিএনপির তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, গণভোট নির্বাচনের আগে চাওয়া মানে নির্বাচন বিলম্বিত করার একটা পায়তারা। কিভাবে? যদি গণভোট আগে হয়, গণভোট আগে হয়ে গেল, গণভোটের পরে যেটা হবে সেটা হচ্ছে যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারটা তৈরি হবে। তখন তারা বলবে যে গণভোট যেহেতু হয়ে গেছে, সেহেতু সংশোধন প্রয়োজন নেই, জুলাই সনদ বাস্তবায়িত হয়ে
হয়ে গেছে। কিন্তু যে কোনো কিছু সাংবিধানিক বিষয় বাস্তবায়ন করতে তো সংসদ লাগবেই, তারা সেটা মানতে চাইবে না। তারা বলবে যে জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেছে, সুতরাং জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে এবং আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হওয়া, সংবিধানের এই সংশোধন করা, নারী আসন 50 থেকে 100 করা, সংসদের উচ্চকক্ষ এখনই ঠিক করে ফেলা, অর্থাৎ নির্বাচনের পরে এই 2026-এর নির্বাচনের পরে 2031 সালের নির্বাচনে মূলত 100 আসনে নারী কিংবা উচ্চকক্ষ তৈরি, এই ব্যাপারগুলো 31 সালের সংসদে গিয়ে বাস্তবায়ন হওয়ার কথা। কিন্তু তারা এখনই 2026-এর এই সংসদেই বাস্তবায়িত হোক এটা চাইবে। যখনই এটা চাইবে তখন সেটা নিয়ে একটা কেওয়াস তৈরি হবে, নির্বাচন ডিলে হবে এবং নির্বাচন অনিশ্চিত পথে চলে যাবে। দুই পক্ষের যুক্তিতে যুক্তির ব্যাপারে কারা এগিয়ে থাকছে সেটাও একটা আলাদা তর্ক যুদ্ধ। এই ব্যাপারগুলো সরকারের ভেতরে একটা টানাপোড়েন তৈরি করেছে। আবার সরকারের মধ্যেও বেশ কয়েকটা ভাগ হয়েছে বলেও বাংলা ট্রিবিউন নিশ্চিত করছে। তারা বলছে যে সরকারের উপদেষ্টাদের মধ্যেও গণভোটের পক্ষে বিপক্ষে, গণভোট আগে না নির্বাচনের দিন, গণভোট হবে কি হবে না, এই ব্যাপারগুলোতে উপদেষ্টাদের মধ্যেও নিশ্চিত বিভেদ কাজ করছে। যখন বিভেদ কাজ করছে তখন প্রধান উপদেষ্টার একক সিদ্ধান্ত ছাড়া কোনো গত্যন্তর নেই। আর প্রধান উপদেষ্টা একক সিদ্ধান্ত নিতে গেলে সেটা সংখ্যাগরিষ্ঠের পক্ষেই নেবেন, এটাই স্বাভাবিক। সুতরাং যত সহজ মনে করছি আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তত সহজ ব্যাপারটা বোধহয় থাকছে না। প্রধান উপদেষ্টা যখনই জানিয়ে দেবেন গণভোটের সিদ্ধান্ত হচ্ছে বা হচ্ছে না, নির্বাচনের দিন হচ্ছে বা আগে হচ্ছে না, যে পক্ষের যে দলগুলোর বিপক্ষে চলে যাবে সেই দলগুলো রাস্তায় নেমে যাবে, আন্দোলনে নেমে যাবে। সুতরাং রাজনৈতিক পরিস্থিতি সহিংসতার দিকে যাবে। রাজনৈতিক পরিস্থিতি সহিংসতার দিকে গেলে 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচন সেটা সঠিক সময়ে না হওয়ার বাস্তবতায় এখন মনে হচ্ছে অনেক বেশি। দর্শক, আপনার ভাবনা কি এই ব্যাপারে? আদৌ কি গণভোট হবে? আদৌ কি যেভাবে পরিকল্পনা হচ্ছে সেইভাবে সব কিছু বাস্তবায়িত হবে? প্রধান উপদেষ্টা যখন সিদ্ধান্ত জানাবেন তখন তিনি এক পক্ষে হেলে পড়বেন কি না, নাকি নিরপেক্ষ থাকতে পারবেন? নিরপেক্ষ থাকার আদৌ কোনো বাস্তবতা আছে কিনা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।